জীবনে চলার পথটা যেমন আমাদের সহজ হয় না, যেমন রাস্তাতে চলতে গেলে কিন্তু রাস্তা কখনো কিন্তু সহজ হয় না। কোথাও স্মুথ চলে, কোথাও আবার এবড়ো খেবড়ো রাস্তা হয়ে পড়ে, তাই তো? ঠিক তেমনই কিন্তু সংস্কৃতের এই ব্যাকরণকে নিয়ে তোমাদের প্রত্যেকের মনে কিন্তু একটা ভীতি জন্মেছিল। অনেকেই কিন্তু আমাকে বলেছিলে যে সংস্কৃততে এই গ্রামারটা ঠিক ম্যাডাম আমাদের হচ্ছে না। কিন্তু এখন কিন্তু আমি পর তোমাদের ক্লাস 12-এ তোমরা যারা পড়ছো তাদের পর কিন্তু আমি তোমাদের গ্রামারের ক্লাস দিয়ে চলছি। ইতিমধ্যেই আমার কিন্তু কর্তৃকারক কর্মকারক কমপ্লিট হয়ে গেছে। তার আগে কিন্তু কারক বিভক্তির একটা আমি ক্লাস দিয়েছিলাম। আর আজকে কিন্তু কি ক্লাস করব সেটা কিন্তু বোর্ডে দেখতেই পাচ্ছ, করণ কারকের ক্লাস করব। তার আগে নিজের পরিচয় দিয়ে দিই। নমস্কার, আমি পর্ণা দে, ফ্যাকাল্টি অফ এডুকেশন সেন্টার, মালদা। আর আমাদের এখানে কিন্তু সংস্কৃত ছাড়াও অনেকগুলো সাবজেক্টস পড়ানো হয়, একসাথে এতগুলো সাবজেক্টস পড়ানো হয়। এডুকেশন, সমাজতত্ত্ব, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, বাংলা, ইংরেজি, ভূগোল, দর্শন, পরিবেশবিদ্যা। হ্যাঁ, পরিবেশবিদ্যাও পড়ানো হয়, অ্যান্ড অবশ্যই সংস্কৃত। আর তোমরা আমাদের সাথে যোগাযোগ করার জন্য কি করতে পারো? আমাদের সাথে যোগাযোগ করার জন্য কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ নাম্বারটা দেখে নাও, 8509456622। এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নাও। এখানে আমরা অনলাইন এবং অফলাইন দুটো মোডেই পড়াই। আর আজকে কিন্তু আমাদের ক্লাস কি হবে? করণ কারক। হ্যাঁ, ইতিমধ্যেই আমরা দুটো কারক কমপ্লিট করে ফেলেছি। আজকে কিন্তু করণ কারকের ক্লাস করাবো। তার আগে তোমাদেরকে বলি যে তোমাদের কেমন লাগছে ক্লাসগুলো। আশা করি যে এখন পর্যন্ত যারা আমার ক্লাস রেগুলার করে এসেছো, রেগুলার যারা করছো, তাদের কিন্তু ইতিমধ্যে যাদের যখন গুগল মিটের ক্লাস করাই তোমাদেরকে, তোমরা কিন্তু সহজে উত্তরগুলো দিতে পারছো। কি উত্তর দিয়ে ভালো লাগছে তো? কোশ্চেন গ্রহণ করি তোমাদেরকে, উত্তরগুলো যখন দিচ্ছ তোমাদের ভালো লাগে তো যে হ্যাঁ এখন আমরা বুঝতে পারছি, এখন আমরা করতে পারছি। ঠিক একইভাবে কিন্তু আজকের ক্লাসটা করলেও কিন্তু করণ কারকটাও তোমরা বুঝতে পারবে। তবে করণ কারক বা যে কোনো কারকের অনেকগুলো সূত্র হয়, করণ কারকেরও অনেকগুলো সূত্র আছে। তাই এই ভিডিওটাকে আমরা দুটো পার্টে ভাগ করব। আজকে হবে পার্ট 1, ঠিক আছে? পার্ট 1-এ আমরা মোট 5টা সূত্র নিয়ে পড়াশোনা করব। এরপরে কিন্তু এরপরের যে পার্টটা হবে সেখানে আরও কিছু সূত্র করণ কারকের থাকবে। যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, সেই জন্য দুটো পার্টে ভাগ করেছি। চলো আজকে তাহলে আমরা করণ কারক পড়ব। করণ কারকের প্রথম সূত্র, যেটা আমি বলে থাকি তোমাদের, যে কোনো কারকের প্রথম সূত্র হচ্ছে অধিকার সূত্র বা আধার সূত্র, ঠিক আছে? তো চলো দেখে নিই করণ কারকের আধার সূত্রটা কি। করণ কারকের আধার সূত্র হচ্ছে সাধকতমং করণম। হ্যাঁ, নামটা আরেকবার বলে দিচ্ছি, সাধকতমং করণম। এটা হচ্ছে তোমাদের করণ কারকের অধিকার সূত্র বা আধার সূত্র। এই অধিকার সূত্র বা আধার সূত্র দিয়ে কি হয় তোমরা জানো, যে অধিকার সূত্র বা আধার সূত্র দিয়ে আমরা কিন্তু কি করি, কারকটাকে চিনতে পারি, যে কোন কারক পড়ছি বা কোন কারক আমরা কিভাবে চিনতে পারবো। এটা কিন্তু এই করণ কারক খোঁজার হচ্ছে সূত্র। আচ্ছা, তার আগে বলি, যারা তোমরা ইতিমধ্যে আগের ভিডিওগুলো দেখেছো সেখানে তোমরা নিশ্চয়ই দেখেছো, যেখানে বেসিক একটা ভিডিও করেছিলাম কর্তৃকারক মানে কারক এবং বিভক্তির। সেখানে কিন্তু আমি বলেছিলাম তোমাদেরকে যে করণ কারককে কী দিয়ে বুঝবো। যদি আমরা বুঝি যে কর্তাকে যদি কিসের দ্বারা, মানে ক্রিয়াকে যদি কিসের দ্বারা, কি দিয়ে, এই সমস্ত যদি প্রশ্নগুলো থাকে আমাদের, তাহলে কিন্তু সেখানে করণ কারক হবে, তাই তো? এখানে কিন্তু আমরা একই জিনিস পড়ব সূত্রের মাধ্যমে। কিভাবে? দেখো, সাধকতমং করণম, এই সূত্রটাকে যদি আমরা প্রত্যেকটা তোমাদের ক্লাসে কিন্তু ভেঙে বোঝাই, যে প্রত্যেকটা শব্দের, প্রত্যেকটা সূত্রের কি মানে হচ্ছে, সেই মানেটা কিন্তু ভেঙে বোঝায়। আজকেও তার অন্যথা হবে না, এটাই বোঝাবো। সাধক মানেটা কি? সাধক মানে হচ্ছে উপায়। কি বললাম? সাধক মানে উপায়, তাই তো? তমং, যারা আমার কর্মকারকের ক্লাসটা করেছো বা দেখেছো তারা জানো যে তমং প্রত্যয়টা কি কোথা থেকে আসে? তম প্রত্যয় থেকে আসে, তম প্রত্যয় থেকে এসছে, যার অর্থ কি? সর্বাধিক, ঠিক আছে? আর হচ্ছে করণম মানে করণ কারক হয়, করণ কারক। তাহলে এখানে কি বলেছি? উপায়, তম প্রত্যয় হয়েছে আর করণ কারক।
এবার এটাকে একটু ব্যাখ্যা করি। মানে কি বলবো, যে ক্রিয়াকে সম্পাদন করতে, ক্রিয়াকে ভালো করে শুনবে, কি বললাম, ক্রিয়াকে সম্পাদন করতে কর্তার যে উপায়টি কাজে লাগে, সর্বাধিক যে উপায়টি কাজে লাগে, মানে উপায় থাকে, তাকেই বলা হয় করণ কারক। আবার বলছি, কি বলবো, বলবো যে কর্তার ক্রিয়া সম্পাদন করতে সর্বাধিক যে উপায় বা সাধক, তাকেই আমরা কিন্তু করণ কারক বলবো। মানে একটা ছোট্ট বাংলা উদাহরণ দিয়ে যদি বলি, যে আমি হাত দিয়ে ভাত খাচ্ছি, কি বললাম, বাংলা উদাহরণ দিয়ে বলছি, তারপর সংস্কৃত উদাহরণ দিয়ে বোঝাবো। কি, যে আমি হাত দিয়ে ভাত খাচ্ছি, তাহলে এটা কি, এটা ক্রিয়া, তোমরা জানো খাওয়া কাজ ক্রিয়া। আমি কি, আমি হচ্ছে কর্তা, কে করছে, আমি করছি, আমি হচ্ছে কর্তা। আর কি, ভাত, ভাতটা তো জানো কর্ম, কি খাচ্ছি, ভাত খাচ্ছি। আচ্ছা, এখানে আমাদের মূল বক্তব্য হচ্ছে এই হাত দিয়ে, এইটা হচ্ছে আমাদের করণ কারকের বিষয়বস্তু। কি দিয়ে খাচ্ছি, হাত দিয়ে খাচ্ছি। মানে এখানে আমি বলতেই পারি, এই যে কর্তা অর্থাৎ আমি যে ক্রিয়াটা করছি, মানে এই যে খাচ্ছি, খাওয়া কাজটা যে আমি করছি, সেটা কিসের দ্বারা করছি, সেই কাজটা করতে সবথেকে বেশি সহায়তা, সবথেকে বেশি সাহায্য কে করছে, আমার হাত করছে, মানে হাত দিয়ে, এই দিয়ে বুঝিয়েছে। তাহলে এখানে আমরা কোন কি হবে, কি দিয়ে, হাত দিয়ে, তাহলে এটা হবে আমাদের করণ কারক। বুঝতে পেরেছ? তাহলে কি বললাম, আবার বলছি, যে কর্তা ক্রিয়া সম্পাদন করতে যেই উপায়টি সর্বাধিক কাজে লাগে, বা যেই উপায়টি বা যেই সব থেকে বেশি উপকারক হিসেবে কাজ করে, ক্রিয়া সম্পাদন করতে যেটা সব থেকে বেশি উপকারক হিসেবে কাজ করে, উপকারক মানে যেটা সব থেকে বেশি কার্যকর হয়, যে উপায় থাকে, তাকে আমরা করণ কারক বলবো। ঠিক আছে? আচ্ছা, এবার একটা সংস্কৃত উদাহরণ দিয়ে বোঝাই তোমাদেরকে। ধরো বলেছে যে রাম কুঠারেন কাষ্টং ছিন্নতি। কি বললাম, রাম কুঠারেন কাষ্টং ছিন্নতি। মানে কি, আগে বাংলা মানে বুঝি। রাম মানে একজন ব্যক্তি, রাম। কি বলছে, কুঠারেনো, কুঠারেনো মানে কাঠ দিয়ে, কাষ্ঠং মানে কাঠ, ছিন্নতি মানে হচ্ছে ছেদন করা বা কাটা। ঠিক আছে, কি বললাম, রাম কাঠ দিয়ে, কুঠার দিয়ে কাঠ হচ্ছে কাটছে। তাহলে প্রথমে আমরা বলবো এটা কি, ক্রিয়া, কে করছে, রাম, তাহলে কর্তা। ঠিক আছে, কর্মটা তো আমরা জানি, কিন্তু আমাদের মূল বিষয় কুঠার, সেই জন্য আমরা এখানে ফোকাস করব। তো কি বলেছে, রাম কি দিয়ে কাটছে, এখানে কুঠার দিয়ে, কুঠার দিয়ে সে কাঠ কাটছে, মানে কাঠ কাটা যে কাজটা হচ্ছে, যে কাটছে, কাঠ কাটছে, কাঠকে কাটার জন্য সব থেকে বেশি উপায় বা সে যে জিনিসটা দিয়ে সব থেকে বেশি কার্যকর করছে, সেই জিনিসটা হচ্ছে আমাদের কি বলবো, সেই জিনিসটাকে আমরা কি বলি, উপায় বলি, উপায় বা সাধক বলি। এই যে বলেছি সাধক, সাধকতম করণম, সাধক মানে উপায়। তাহলে যেই কাজটা আমরা করছি সেটা করার জন্য যে জিনিসটা সব থেকে বেশি প্রয়োজন পড়ছে, সেখানে আমাদের কিন্তু করণ কারক হচ্ছে, তার মানে কুঠারেন করণ কারক। এবার আমি বলবো তোমাদেরকে যে তম প্রত্যয়, যারা যারা আমার কর্মকারকের ভিডিওটা দেখেছো, সেখানে আমি ডিটেলসে বলে দিয়েছি যে তম প্রত্যয় যখনই যুক্ত হয়, তার মানে কি যুক্ত হয়, এখানে তম এই পদটা যুক্ত হয়, তম পদটা যুক্ত হয় তম থেকে। মানে আমি এখানে আবারও বলছি, কি বলবো, যে সব থেকে সর্বাধিক তম পদটা কখন যুক্ত হয়, যখন আমরা বলি উচ্চতম, দীর্ঘতম, ঠিক আছে, অধিকতম, মানে তার ওপরে কিছু নেই। আর তরপদটা কখন যুক্ত, অধিকতর, যদি তর বলি তাহলে কি হবে, ঠিক আছে, রাম শ্যামের থেকে অধিকতর নাম্বার পেয়েছে, মানে রাম শ্যামের থেকে পেয়েছে, কম্প্যারিজন হচ্ছে, এখানে দুটো জিনিসের মধ্যে পার্থক্য বোঝাচ্ছে। কিন্তু যেখানেই আমি বলবো যে আমাদের ক্লাসে রাম
অধিকতম নাম্বার পেয়েছে। এই অধিকতম যখন কথাটা আসবে মানে ওই হাইয়েস্ট, ওর ওপরে কিছু হয় না, ঠিক আছে। তমপদটা যখনই যুক্ত হয় সেখানে সর্বাধিক বা সর্বপ্রধান এই মানে এই মানেটাই বোঝায়, ঠিক আছে। তাহলে এখানে কুঠারেনো পদটা কি বলছে, তম প্রত্যয় যুক্ত হয়েছে। তার মানে কি বলছে যে কর্তার যে ক্রিয়া কাজটা মানে ক্রিয়া করতে যে কর্তার কাজটি মানে দরকার পড়েছে ক্রিয়াটা সম্পাদন করতে, সেখানে সর্বাধিক সর্বোত্তম উপায় কি, সর্বোত্তম উপায় হচ্ছে মানে কুঠার। তাহলে এটা হয়ে যাবে আমাদের করণ কারক। তাহলে আমরা করণ কারক খুঁজে পেলাম। কি বললাম, কর্তার ক্রিয়া সম্পাদন করতে যেই উপায়টি, উপায় কি এখানে কুঠার, তাহলে উপায়টি সব থেকে অধিক কার্যকর হয় মানে সব থেকে অধিক যে উপায়টি অবলম্বন করে কাজটি সম্পাদন করে, তাহলে সেখানে কি হবে আমাদের, সেখানে হয়ে যাবে আমাদের করণ কারক, ঠিক আছে। তাহলে আশা করি করণ কারকের এই খোঁজার সূত্রটা, অধিকার সূত্রটা তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরের সূত্রটা কি পড়বো চলো দেখি। নেক্সট আমরা পড়ব হচ্ছে কর্তৃ করণয় তৃতীয়া। ঠিক আছে, এটা আমাদের সেকেন্ড সূত্র। কি বললাম, কর্তৃ করণয় তৃতীয়া। আমরা কি পড়ছি, আমরা পড়ছি করণ কারক, তার সাথে পড়ছি তৃতীয়া বিভক্তি। এই যে করণ কারকে তৃতীয়া বিভক্তি হয়, এই কথাটা যে বললাম এটার সূত্র হচ্ছে এইটা, কর্তৃ করণয় তৃতীয়া, মানে কর্তৃ কারকে তৃতীয়া বিভক্তি হয়, করণ কারকে তৃতীয়া বিভক্তি হয়। এবার এখানে তোমাদের একটা প্রশ্ন থাকবে যে কর্তৃ কেন, কর্তৃ কেন, কর্তৃ মানে তো আমরা জানি কর্তা, তাহলে কর্তাতে তো প্রথমা বিভক্তি হয়, কিন্তু কর্তাতে কি বলেছে তৃতীয়া বিভক্তি হয়, কি করে হচ্ছে বুঝবো, ঠিক আছে। তাহলে আমরা এখানে আবারও ভাঙি, কি বলবো, কর্তা করণে মানে করণ কারকে, করণ কারকটা বুঝতে পেরেছো আশা করি, সেই করণ কারকে কর্তায় কি হচ্ছে তৃতীয়া, অর্থাৎ তৃতীয়া বিভক্তি হচ্ছে, তাই তো। তাহলে করণ কারকে তৃতীয় বিভক্তি তো বুঝলাম, কিন্তু কর্তায় তৃতীয় বিভক্তি কিভাবে হচ্ছে সেটা বুঝি। কর্তা এখানে আমরা আগে একটা শব্দ লিখব, সেটা হচ্ছে অনুক্ত কর্তা। কোথায় হয়, কর্ম ও ভাব বাচ্চে হয়, ঠিক আছে। কোথায় হয়, কর্ম এবং ভাব বাচ্চে হয়। বলছে এই অনুক্ত কর্তা মানেটা কি, ধরো আমি তোমাকে একটা কথা বললাম যে আমি ভাত খাচ্ছি, ঠিক আছে, আমি ভাত খাচ্ছি, সেখানে আমি যেহেতু সরাসরি বলছি কথাটা, সেই জন্য আমি হচ্ছে উক্ত কর্তা হব। কিন্তু সেই একইভাবে একই ভাষায় যদি আমি ভাববাচ্চে কথাটা বলি, যদি বলি যে একটা কথাকে দুভাবে বলা যায়, ঠিক আছে, দুভাবে বলা যায় কি করে, যে যদি বলি যে আমার দ্বারা ভাত খাওয়া হচ্ছে, এটা মানেও তো একই, যে আমি ভাত খাচ্ছি আর আমার দ্বারা ভাত খাওয়া হচ্ছে, দুটোই একই, কিন্তু আমি কথাটা কীভাবে বললাম, একটু ঘুরিয়ে কথা বললাম। এই ঘুরিয়ে এই যে কথাটা বলছি যে আমার দেওয়া ভাত খাওয়া হচ্ছে, তাহলে সেটা কি হয়ে যাবে, সেটা কিন্তু অবশ্যই ভাববাচ্চে হয়ে গেল, ঠিক আছে, ভাববাচ্চে হয়ে গেল। তখন কিন্তু এই আমার দ্বারা ভাত খাওয়া হচ্ছে এই জিনিসটা কিন্তু কর্তা এখানে কিন্তু অনুক্ত অবস্থায়, মানে উক্ত নয়, সোজাসুজি বলেনি, কথাটাকে কিন্তু ঘুরিয়ে বলেছে, অনুক্ত, এখানেই বলা হচ্ছে অনুক্ত কর্তা, একেই অনুক্ত কর্তা বলি। চলো একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরো তোমাকে বলছে যে দুটো লাইন লেখাবো, ধরো বলে লিখলাম বালক চন্দ্র পশ্যতি, ঠিক আছে, বালকটি চাঁদ দেখছে, এটা কি বলছে, এটা উক্ত কর্তা, কারণ সরাসরি বালকটি চাঁদ দেখছে বলেছে। এরপরে দ্বিতীয় আরেকটা লাইন লেখাচ্ছি, যে ধরো লিখলাম বালক কেন চন্দ্র দৃশ্যতে,
কি বললাম, বালকেন চন্দ্র দৃশ্যতে। এর মানে কি, এর মানেও কিন্তু একই, যে বালকের দ্বারা চাঁদ দেখা হচ্ছে। ঠিক আছে, কি বললাম, বালকের দ্বারাও চাঁদ দেখা হচ্ছে। এখানে কথাটা ঘুরিয়ে বলেছি, ভাব বাচ্চে বললাম, তাহলে এখানে অনুক্ত কর্তা, এটাকে আমি না অনুক্ত কর্তা বলবো। আমরা সবসময় বলি না যে, আমরা দুটো কথা বলি যে যখন কাউকে আমরা ইনডিরেক্টলি কথা বলতে চাই যে এই কাজটা করে দিলে ভালো হয়, আর যদি আমরা বলি এই কাজটা করে দিন, এটা কি হলো, সরাসরি বললাম আমরা। আর যদি বলি এই কাজটা করে দিলে ভালো হয়, তার মানে কি, তাকে আমরা ইনডিরেক্টলি বলছি। ঠিক আছে, এখানেও কিন্তু বোঝা যাচ্ছে বালকের দ্বারা চাঁদটা দেখা হচ্ছে, বালকের দ্বারা চাঁদ দেখা হচ্ছে, মানে বালকটি চাঁদ দেখছে, কিন্তু কথাটাকে আমরা ঘুরিয়ে বলছি বালকের দ্বারা। তাহলে সেখানে কি হয়, এই সমস্ত শব্দ, ওই যে করা উচিত বা করলে ভালো হয়, ঠিক আছে, দেখা হচ্ছে, বালকের দ্বারা দেখা হচ্ছে, এই যে এই জিনিসগুলোকে বলা হয় ভাব বাচ্চা। তাহলে এটা ভাব বাচ্চা আছে, এটা ভাব বাচ্চা হলো। তাহলে এখানে বালকেন অনুক্ত কর্তায় একটা বুঝালাম, তাহলে যে কর্তৃকরণীয় স্থিতির মধ্যে কর্তৃটা আমরা বুঝে গেলাম। তাহলে ঠিক আছে, কর্তৃ বুঝে গেছি যে কর্তৃ কী করে, কোন কর্তাই হচ্ছে, অনুক্ত কর্তাই আমাদের তৃতীয়া বিভক্তি হচ্ছে, অনুক্ত কর্তাই তৃতীয়া বিভক্তি হচ্ছে। যদি থাকে যে এরকম থাকে যে সোজাসুজি মানে কর্তাকে না বলে কর্তাকে ভাব বাচ্চা বলা হয়, তাহলে কিন্তু কি হবে, এখানে তৃতীয়া বিভক্তি। কি বললাম, তৃতীয়া বিভক্তি। আর এখানে আরেকটা শব্দ কি, বালকেন, বালকেন পদটা কি, নর শব্দের তৃতীয়ার এক বচন নরেন পদের মতোই কিন্তু বালকেন পদটা হয়েছে। সেখান থেকে দেখেও আমরা বুঝতে পারবো, যদি তোমরা শব্দরূপ পড়ে থাকো তাহলে কিন্তু এটা বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের কর্তৃতে বোঝালাম, কর্তাই বোঝালাম, অনুক্ত কর্তাই। এবার বোঝাবো হচ্ছে করণ, মানে করণ কারকে যে তৃতীয় বিভক্তিটা হয় সেটা বোঝাবো। সেখানে একটা লাইন বলছি, এই লাইনে আরও স্পষ্ট বুঝবে তোমরা। ধরো বললাম রামেন বানেন হত বালি। কি বললাম, রামেন বানেন হত বালি, তাই তো। তার মানে কি, প্রথমে মানে আমাদের আগে, যেহেতু আমরা সংস্কৃত নতুন একটা আমরা ভাষা শিখছি, সেই ভাষাটাকে কনভার্ট করতে আমাদেরকে জানতে হবে। রামেন বানেন হত বালি, ঠিক আছে, মানে রামের দ্বারা, রামের কর্তৃক, রাম কর্তৃক, বানের দ্বারা, বান মানে যে তীর ধনুক হয় বান, ঠিক আছে, সেই বানের দ্বারা কি হচ্ছে, বালি হত হয়েছে। বালি মানে আমরা জানি রামায়ণে কি, সুগ্রীব বালির মধ্যে একটা দ্বন্দ্ব হয়েছিল, সেখানে কি হয়েছে, রাম একদম লুকিয়ে একটা তীর ছুঁড়েছিল, সেই তীরের জন্যই কিন্তু কি হয়েছিল, বালির কিন্তু হত্যা হয়ে যায় সেখানে, তাই তো। তো এখানে ওই লাইনটাকেই বলেছে রামেন বানেন হত বালি। তাহলে এখানে রাম কর্তৃক, তাহলে এখানে কি হলো, রামের দ্বারা বুঝিয়েছে। তাহলে এখানে আমরা লিখতেই পারি অনুক্ত কর্তা, একটাই লাইনের মধ্যে দুটো শিখে যাচ্ছি, অনুক্ত কর্তা হলো। দ্বিতীয় হচ্ছে কি বললাম, বানেনো, বানেনো মানে বানের দ্বারা, বান দিয়ে, তাহলে এখানে করণ কারক, করণে কি হলো, তৃতীয়া বিভক্তি, মানে এখানে কিন্তু এখানে হচ্ছে অনুক্ত কর্তা এবং করণ দুটোতেই কিন্তু তৃতীয়া বিভক্তি হয়েছে। একই লাইনের মধ্যে বোঝালাম যে দুটোতেই কিন্তু রামনেতেও তৃতীয়া বিভক্তি হয়েছে, বানেনেতেও কিন্তু তৃতীয়া বিভক্তি হয়েছে। এবার তোমাদের এখানে প্রশ্ন আসতে পারে যে আমরা বলবো যে কিসে আমরা তৃতীয়া বিভক্তি করব, দুটোই তো তৃতীয়া, তাহলে আমরা কি করে অ্যান্সার করব। দেখো, অ্যান্সার যদি করতে হয় আমাদেরকে কিভাবে অ্যান্সার করতে হবে, দুটো এরকম লাইন যদি থাকে যেখানে দুটোই তোমাদের কি বলে কর্তৃকারক থাকবে, সেখানে করণ কারক থাকবে, সেখানে তোমাদের কি করতে হবে, যে কোনো একটাতে তোমাদের কিন্তু দিয়ে দিবে আন্ডারলাইন, যে কোনো একটাতে লাইন দিয়ে দেবে। ধরো এখানে বানানো দিল, তাহলে তোমাকে কি লিখতে হবে, অ্যান্সার কি লিখতে হবে, অ্যান্সার লিখতে হবে কর্তৃকরণীয় তৃতীয়া এই সূত্র অনুসারে এই বানেনো এই পদে করণ কারকে তৃতীয়া বিভক্তি হয়েছে, হলো এটা একটা। আর যদি বলে যে রামেনও যদি বলে দেয়, তাহলে রামেনও কি হবে, তাহলে আবার লিখতে হবে যে কর্তৃকরণীয় তৃতীয়া এই সূত্র অনুসারে রামেন পদে অনুক্ত কর্তায় তৃতীয়া বিভক্তি হয়েছে। এই দুটোই তোমাদের বুঝিয়ে দিলাম, দুটোই এই সূত্রটার
এটাই ব্যাখ্যা হয় যে কর্তৃকারক এবং করণকারক দুটোতেই তৃতীয়া বিভক্তি হবে। আশা করি তোমরা প্রত্যেকে বুঝে গেছো। আর তার আগে আবারও বলি যে আমাদের কিন্তু এখন করণকারকটা চলছে। করণকারকের এই সূত্রগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট সূত্র তোমাদের জন্য, কারণ বারংবার কিন্তু পরীক্ষাতে তোমাদের এই সূত্রগুলো থেকে চলে এসেছে। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা নেক্সট সূত্র পড়ব। নেক্সট সূত্র পড়ার আগে আমি তোমাদেরকে একটা বলি যে যারা কিন্তু ক্লাস করছো না তারা কিন্তু অনলাইনে ক্লাসে যুক্ত হয়ে যাও, কারণ যারা ক্লাস করছে তারা কিন্তু ইতিমধ্যে নিজেরা উত্তর দিতে শিখে গেছে। হ্যাঁ, কিভাবে উত্তর লিখতে হবে, কিভাবে উত্তর কিন্তু করতে হবে অলরেডি তাদের কিন্তু বলে দিয়েছে, এবং আমি ইতিমধ্যে তাদেরকে নোটস পাঠানো কিন্তু শুরু করে দিয়েছি। তাই আবারও বলছি, যারা যুক্ত হওনি হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে আসো, আমার সাথে যুক্ত হয়ে যাও, এবং আমাদের কিন্তু টিচার্সদের সাথে সরাসরিভাবে তোমরা কথা বলতেও পারবে তোমাদের পড়াশুনো নিয়ে। তাই নিজেদের সাফল্যের লক্ষ্যে এগিয়ে যেতে হলে যুক্ত হয়ে যাও। চলো নেক্সট ক্লাসে আমরা নেক্সট সূত্রটা কি করব, নেক্সট সূত্র করব আমরা হচ্ছে এছাড়াও। আচ্ছা, এত দূর যদি তোমরা বুঝে গিয়ে থাকো তাহলে করণকারক মানে আমাদের যে তৃতীয়া বিভক্তি, করণকারক এবং তৃতীয়া বিভক্তি এই দুটোই তোমরা কিন্তু মোটামুটি 90% বুঝে গেছো, কিছু আর নেই বোঝার এটাতে। ওকে, এরপর নেক্সট সূত্র কি, যে আর কি কি জিনিস যুক্ত হলে আমরা তৃতীয়া বিভক্তি পাবো। মানে করণকারকে তো তৃতীয়া বিভক্তি আমরা বুঝলাম, কিন্তু আর কি কি সূত্র, আর কি কি হতে পারে তৃতীয়া বিভক্তি হতে গেলে, আর কি কি যুক্ত হতে হবে সেটা বুঝবো। চলো নেক্সট 3 নম্বর আমাদের সূত্র হচ্ছে সহ যুক্তেয় কি লিখেছি, সহ যুক্তে অপ্রধানে। কি বলেছে, সহ যুক্তে অপ্রধানে। এটাকে ভাঙি তাহলে কি কি পাবো, এক হচ্ছে পাবো সহ যুক্তে মানে যুক্ত পেলাম, অপ্রধান পেলাম, অপ্রধান। এটাকে যদি ভাঙি, হ প্রধান একসাথে লেখা আছে, সন্ধি বিচ্ছেদ করলে হবে অপ্রধান। ঠিক আছে, 3টে পেলাম। তাহলে এখানে একটু মানেটা বুঝিয়ে, যে মানে কি বলছে কি, সহার্থ পদ মানে হচ্ছে যেখানে ধরো সাথে বোঝায়। সহ মানে কি, সহ মানে বাংলাতে বোঝায় সাথে বা সঙ্গে যদি বোঝায়, তাহলে সেখানে কি হবে আমাদের সহার্থ পদ কি আমি বলে দিই। প্রথমে সহার্থ পদ, এখানে আমি সহার্থ লিখে দিলাম। সহার্থ পদ কি হতে পারে, সহ সাকম, সার্ধম, সমম। ঠিক আছে, এই সহার্থ পদ সহার্থ মানে কি, সহযুক্ত অর্থ সহার্থ, মানে সহ শব্দের যে অর্থ হয় সে অর্থগুলো কি সহ হতে পারে, সাকম হতে পারে, সার্ধম হতে পারে এবং সমম হতে পারে। এই 4টে হচ্ছে সহার্থ শব্দ। এই শব্দগুলো যার সাথে যুক্ত হবে সে যদি অপ্রধান থাকে, সে অপ্রধান হবে, তাতে কি হবে, তৃতীয়া বিভক্তি হবে। আবারও বলছি কিভাবে ব্যাখ্যাটা পড়বো, এভাবে ব্যাখ্যাটা পড়বো যে সহার্থ শব্দের সাথে যুক্ত হয়ে, সহার্থ শব্দের যোগে যা অপ্রধান, সহার্থ শব্দের যোগে যা অপ্রধান, ঠিক আছে, যা অপ্রধান তাতেই কিন্তু তৃতীয়া বিভক্তি হয়। চলো একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তাহলে আরও সাথে করে বুঝতে পারবে যে সহার্থ পদ কি। প্রথমেই সেগুলো দিয়ে শুরু করব। ধরো বললাম, বাংলাতে বলি আগে, বাংলাতে ধরো বললাম যে মা আমার সাথে বাজার যাবে বা যাচ্ছে লিখে দিই। কি বললাম, মা আমার সাথে বাজার যাচ্ছে। ঠিক আছে, মা আমার সাথে বাজার যাচ্ছে। ঠিক আছে, তার মানে এখানে যখন এই ওয়ার্ডটা যখন এই লাইনটা যখন পড়ছি, তার মানে কি হয়ে গেল, মা হয়ে গেছেন এখানে প্রধান। কারণ কি, এই লাইনটাকে যদি আমরা মানে একটু বুঝি তাহলে এটা বুঝবো, মা আমার সাথে বাজার যাচ্ছে মানে মা আমার সাথে হচ্ছে আমাকে নিয়ে যাচ্ছে, মা আমাকে নিয়ে যাচ্ছে।
তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমার এই পদটা কিন্তু কি হয়ে যাবে, এই পদটা হচ্ছে অপ্রধান হয়ে যাবে, অপ্রধান হয়ে যাবে আমার পদটা। আর মা যেহেতু মা আমার সাথে যাচ্ছে, মানে মা আমাকে নিয়ে যাচ্ছে, নিজের সাথে করে নিয়ে যাচ্ছে, তাহলে মা হয়ে গেল প্রধান, মা হয়ে যাবে প্রধান, ঠিক আছে। আর আমার পদটা হয়ে যাবে অপ্রধান। একইভাবে যদি ঘুরিয়ে বলি আমি মায়ের সাথে যাচ্ছি, আমি মায়ের সাথে বাজার যাচ্ছি, এটা যদি হয় তাহলে এটাও কিন্তু একই রকমভাবে হবে কি, আমি মায়ের সাথে যাচ্ছি যখন, মানে তার মানে কী হবে, আমি মাকে সাথে করে নিয়ে যাচ্ছি, সেই ক্ষেত্রে কিন্তু মা আবার অপ্রধান হয়ে যাবে এবং আমি কি হয়ে যাব, প্রধান হয়ে যাব। বুঝতে পেরেছো? আর যে অপ্রধান হবে সেখানেই কিন্তু হয়ে যাবে আমাদের তৃতীয়া বিভক্তি, সেখানে কিন্তু আমাদের তৃতীয়া বিভক্তি হয়ে যাবে। ওকে, সেখানে তৃতীয়া বিভক্তি হয়ে যাবে। তাহলে এবার একটা সংস্কৃত, যদি এতদূর বুঝে যাবে, সংস্কৃত একটা লাইন লিখি যেটা তোমাদের মোটামুটি এসে থাকে, কারণ আমি সূত্রগুলো তোমাদের ওভাবে মানে উদাহরণগুলো এমনই উদাহরণ দিয়ে পড়াই যেখানে কিন্তু বারংবার ওই উদাহরণ দিয়েই এসেছে, ঠিক আছে। ধরো আমি বললাম পিত্রা সহ পুত্র গচ্ছতি। আরেকটা লাইন লিখলাম যে পিতা পুত্রেণ সহ গচ্ছতি। যেটা বাংলায় বোঝালাম সেটাই সংস্কৃতেও বোঝাচ্ছি, কি পিত্রা সহ পুত্র গচ্ছতি, পিতার সাথে পুত্র যাচ্ছে, পিতার সাথে পুত্র যাচ্ছে, কথাটা ভালো করে শুনবে, কি বললাম, পিতার সাথে পুত্র যাচ্ছে, মানে পুত্র এখানে কি হয়ে গেছে, পুত্র এখানে প্রধান হয়ে গেছে, পুত্র পিতাকে নিয়ে যাচ্ছে নিজের সাথে সাথে, ঠিক আছে, সেটা বোঝাচ্ছে। সেই জন্য পিত্রা পদটা কি, পিতৃ শব্দের তৃতীয়ার এক বচন, পিতৃ শব্দের তৃতীয়ার এক বচন বলছি, যারা পিতৃ শব্দ পড়োনি পিতৃ শব্দ রূপটা গিয়ে পড়ো, যে পিতৃ শব্দের তৃতীয়ার এক বচনে পিত্রা হয়, ঠিক আছে, পিত্রা শব্দের তৃতীয়ার এক বচন। তাহলে এখানে যেহেতু পিত্রাটা কি অপ্রধান, পুত্র কি হচ্ছে, পুত্র পিতাকে সাথে করে নিয়ে যাচ্ছে, বোঝাচ্ছে এই লাইনটা, মানে এটাই বোঝাচ্ছে। তাহলে এখানে পিত্রা কি হয়ে যাচ্ছে, অপ্রধান, অপ্রধান হলেই কি হবে, এখানে তৃতীয়া বিভক্তি হয়ে যাবে, তাই তো, তৃতীয়া বিভক্তি হয়ে গেল। একইভাবে যদি বলি পিতা পুত্রেণ সহ গচ্ছতি, পিতা পুত্রের সাথে যাচ্ছে, তাহলে কি হবে, এখানে পিতাটা হয়ে যাবে প্রধান, এখানে পিতা হয়ে গেল প্রধান, আর পুত্রেণ এটা হয়ে গেল অপ্রধান। তাহলে সহার্থ শব্দ, এখানে সহটা যুক্ত হয়ে আছে, কার সাথে যুক্ত হয়ে আছে, যুক্ত হয়ে আছে হচ্ছে এই আমাদের পুত্রের সাথে, তাই তো, পুত্রের আগে বসেছে, তার মানে পুত্রের সাথে সহটা যুক্ত হয়ে গেছে। আমরা কি পড়েছি, আমরা পড়েছি সহার্থ শব্দ বা সহ শব্দ যার সাথে যুক্ত হয়ে থাকবে সেটাই কি হবে, অপ্রধান হবে, আর যেটা অপ্রধান হবে সেটাই কিন্তু তৃতীয়া বিভক্তি হয়ে যাবে। তাহলে এখানে পুত্রেণ সহ গচ্ছতি, এখানে পিতা প্রধান, এটা হচ্ছে পুত্র অপ্রধান হয়ে যাচ্ছে এখানে, কারণ কি, কারণ সহ শব্দটা পুত্রের সাথে যুক্ত হয়ে আছে, সেই জন্য পুত্রেণ পদটা এখানে অপ্রধান হয়ে গেছে। আর এখানে অপ্রধান বস্তুতে কি হবে, অপ্রধান জায়গায় হয়ে যাবে আমাদের তৃতীয়া বিভক্তি। আশা করি এইটুকু তোমরা পুরোপুরি বুঝেছো। সহযুক্ত অপ্রধানে খুব ইম্পর্টেন্ট একটা তোমাদের সূত্র, যে সূত্রটা কিন্তু বারংবার এসছে, কিছু কিছু সূত্র আছে করণ কারকে কিন্তু এসছে তোমাদের বারংবার, তাই প্রত্যেকটা সূত্র তোমরা যাতে খুব ভালো করে ডিটেলসে যেন বুঝতে পারো সেটাই চেষ্টা করি, আমি সেটাই বোঝানোর চেষ্টা করি। আশা করি তোমরা প্রত্যেকে বুঝছো, হ্যাঁ তুমিও যারা দেখছো তুমিও হয়তো বুঝছো। আর হ্যাঁ, কমেন্টে জানাও, কমেন্ট করো যে তোমরা বুঝতে পারছো কি না, কারণ এগুলো কিন্তু খুব ডিফিকাল্ট। তোমরা নতুন যারা পড়ছো, যারা 12-এ তোমাদের নতুন আছে বিষয়টা এবং তোমাদের কঠিন মনে হচ্ছে, সেই জন্য আমি কিন্তু খুব ডিটেলসে পড়ানোর চেষ্টা করছি, যতটা ডিটেলসে পড়ানো যায় তোমাদেরকে ততটাই ডিটেলসে পড়াবো এবং গ্রাউন্ড লেভেল থেকে পড়াবো, যাতে প্রত্যেকটা স্টুডেন্ট, আমার প্রত্যেকটা ভাই বোন যাতে বুঝতে পারে, ঠিক আছে। তাহলে চলো, এই সূত্রটা প্রথম কমপ্লিট হয়ে গেল, এরপর নেক্সট সূত্র আমরা চলে যাব। নেক্সট সূত্রটা কি, নেক্সট আমাদের সূত্র আছে হচ্ছে 4 নম্বর সূত্র, কি অপবর্গে তৃতীয়া, ঠিক আছে, অপবর্গে তৃতীয়া। তাহলে আমরা এখানে এই সূত্রটা দ্বারা আমরা কি বুঝবো, অপবর্গ কিভাবে হয়েছে, অপবর্গ তৃতীয়া।
এটা আমরা বুঝবো। প্রথমে আমরা বলবো যে অপবর্গটা কি। ধরো আমি একটা কথা বললাম তোমাদেরকে, একটা জিনিস বোঝেন, ধরো কোনো কিছু কাজ তোমরা করছো, সেই কাজটা কমপ্লিট হয়ে গেছে, একটা অনেক লম্বা একটা সময় ধরে তোমরা কোনো কাজ করছো এবং সেই কাজটা কমপ্লিট হয়ে গেছে এবং সেইখানে কিন্তু অপবর্গ বোঝাবে। ঠিক আছে, একটু ডিটেলসে যদি ব্যাখ্যা করি এটাকে, তাহলে একে ব্যাখ্যা একটা জিনিস দিয়ে করব, যে ফল প্রাপ্তির পরে, মানে কোনো কাজ আমরা করছি, এখন করছি, সেই কাজটার ফল প্রাপ্তির পরে যদি এখানে কি বোঝাবে, এখানে বোঝাবে হচ্ছে কালবাচক শব্দ বা পথবাচক শব্দ। মানে এখানে অপবর্গে তৃতীয়া বলতে আমরা বোঝাবো যে এখানে দুটো জিনিস আসবে, এক হচ্ছে কালবাচক কোনো শব্দ আসবে, পথবাচক কোনো শব্দ আসবে। এই দুটো শব্দ যদি আসে, পদবাচক বা কালবাচক, সেইখানে কি হবে আমাদের, সেইখানে কিন্তু আমাদের তৃতীয়া বিভক্তি হবে যদি ব্যাপ্তি অর্থে বোঝায়। ব্যাপ্তি অর্থ মানে কি, ব্যাপ্তি মানেটা কি, ব্যাপ্তি মানে একটা লং টার্ম প্রসেস, যদি একটা দীর্ঘ মেয়াদি সময় ধরে আমরা কোনো কাজ করছি, ব্যাপ্তি বোঝাচ্ছে সেখানে যদি বুঝি, তাহলে সেই ক্ষেত্রে যদি কালবাচক এবং পদবাচক এই দুটো পদ আসে, তাহলে কিন্তু ফল প্রাপ্তির পরে, মানে ফল প্রাপ্তি হয়ে যাবে, তারপরে কিন্তু সেখানে কি হয়ে যাবে, তৃতীয়া বিভক্তি হয়ে যাবে। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারবে ব্যাখ্যাটা। ঠিক আছে, একটা উদাহরণ দিয়ে বোঝাই, তাহলে তোমরা প্রত্যেকে বুঝতে পারবে। ধরো আমি বললাম, এখান থেকে তোমাদের একটা সূত্র, যারা যারা কর্মকারকের ভিডিও দেখোনি তাড়াতাড়ি যাও আর সেখানে কিন্তু ভিডিওটা দেখো, ওখানে কিন্তু আমি একটা সূত্র বুঝিয়েছি, খুব ইন্টারেস্টিং একটা সূত্র, যে সূত্রটা কিন্তু রিলেট করছে এই অপবর্গে তৃতীয়া এই সূত্র দ্বারা। এই সূত্রতেও কিন্তু ওই সূত্রটা রিলেট করছে। কিভাবে, কর্মকারকে দ্বিতীয় বিভক্তিতে একটা সূত্র আছে যে কালাধ্বনর অত্যন্ত সংযোগে। যারা যারা ভিডিওটা দেখেছো, দেখোনি যারা, গিয়ে দেখে আসো। আর যারা দেখেছো, যারা ক্লাস করছো বা যারা দেখেছো তারা কিন্তু জানো আমি ক্লাসটা করেছিলাম যে কালাধ্বনর অত্যন্ত সংযোগে বলে একটা সূত্র পড়িয়েছিলাম। সেখানেও কিন্তু একই রকমভাবে আমি কি করিয়েছিলাম, সেখানে কিন্তু একই রকমভাবে আমি পড়িয়েছিলাম যে যদি কালবাচক এবং পদবাচক পদ থাকে তাহলে কিন্তু ব্যাপ্তি অর্থে কি হবে, সেখানে কিন্তু দ্বিতীয় বিভক্তি হবে। আর এখানে কিন্তু একই রকমভাবে কি বলবে, তৃতীয় বিভক্তি হবে। এবার কনফিউশন একটা তৈরি হবে যে ওখানে দ্বিতীয় এখানে তৃতীয় কেন। ঠিক আছে, তাহলে দুটো তোমাদের ওয়ার্ড বুঝাবো, দুটো ওয়ার্ডে আবারও যারা যারা কর্মকারকের ভিডিও দেখেনি এখানে বুঝে নাও, ওই সূত্রটা এখানেও আসবে ওইখানেও যাবে। ঠিক আছে, বুঝে নাও কি বলেছি। প্রথম হচ্ছে আমরা বলেছি ধরো স মাসং ব্যাকরণ व्याकरण पठति। ঠিক আছে, এই কি বললাম, স মাসং ব্যাকরণ পঠতি, এই একটা লাইন বললাম। আরেকটা বললাম যে রাম, এখানে একটু উদাহরণটা একটু আলাদা করলাম, মাসেনো ব্যাকরণম অপঠত। ঠিক আছে, এই দুটো লাইন বললাম। এইটাতে কি হবে, এইটাতে কিন্তু আমাদের ওই যে কর্মকারকে যে সূত্রটা আমরা পড়েছিলাম যে কালাধ্বনর অত্যন্ত সংযোগে, কালাধ্বনর অত্যন্ত সংযোগে, এই সূত্রটা কিন্তু অ্যাপ্লাই এখানে হবে। কেন হবে, কারণ ওখানে আমি এটাই বলেছিলাম, তোমরা যা যা ভিডিও দেখো দেখে আসো, যে কী বলেছিলাম ওখানে, যে যখন আমরা কোনো কাজ করছি, কাজটা চলছে কিন্তু আমাদের ফল প্রাপ্তি হয়নি, এখনও পর্যন্ত ফল প্রাপ্তি হয়নি, এখনও কাজটা আমরা চালাচ্ছি, কাজটা আমরা করছি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের দ্বিতীয় বিভক্তি হবে। আর এখানে আমি কি বললাম, ফল প্রাপ্তি হয়ে গেছে, মানে এখানে সিম্পল তোমরা দুটো জিনিস বুঝে নাও, যারা যারা ক্লাস 12-এ পড়ছো এখন পর্যন্ত এবং একটা বছর ধরে তোমরা ক্লাস 12-এর সিলেবাসটা তোমরা কিন্তু পড়বে, তাই তো। এখানে এই যে পড়ছো, এখনও তোমাদের রেজাল্ট বেরোয়নি, এখনও তোমরা কিন্তু ফল প্রাপ্তি তোমাদের হয়নি, মানে এখন তোমরা পরীক্ষা দেবে, তারপর রেজাল্ট বেরোবে, যখন রেজাল্ট বেরিয়ে যাবে তুমি পাশ করে যাবে,
তখন তখন মানে তোমরা তখন ফল প্রাপ্তি হয়ে গেছে, তোমরা পড়েছো, পরীক্ষা দিয়েছো, ফল পেয়ে গেছো, ফল প্রাপ্তি হয়ে গেছে যেই সময়টা, সেখানে কিন্তু হয়ে যাবে অপবর্গে তৃতীয়া, এই সূত্রটা সেখানে অ্যাপ্লাই হবে। আর এখন যারা তোমরা এখনও পর্যন্ত পড়ছো, ফল প্রাপ্তি হয়নি, তোমাদের এক্সাম হয়নি, রেজাল্ট বেরোয়নি, তার মানে এখনও পর্যন্ত 1 বছর ধরে টানা তোমরা 12-এর সিলেবাসটা পড়বে, ঠিক আছে? এই যে পড়ছো, কাজটা চলছে, ঠিক আছে? সেই ক্ষেত্রে কিন্তু এই যে এই সূত্রটা, এই কালার ধন রত্তন্ত সংযোগে এই সূত্রটা কিন্তু হবে। কিসে 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 হবে? একটা হচ্ছে কালবাচক শব্দ, একটা হচ্ছে পথবাচক শব্দ। পথ মানে ধরো আমি যদি বলি যে আমি 1 ক্রোশ রাস্তা, 1 মাইল রাস্তা ধরে চলছি, হেঁটে যাচ্ছি, তাহলে সেখানে আমাদের কি হবে? কালাধন রত্তন্ত সংযোগে এই সূত্রটা হবে। আর যদি আমি বলি যে আমি 1 মাইল পথ হেঁটে বিদ্যালয়ে পৌঁছে গেলাম, এটা যদি হয়, তাহলে আমাদের কি হলো? আমাদের কিন্তু 1 মাইল পথ হাঁটাটা কমপ্লিট হয়ে গেল এবং আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম, তাই তো? তারপর ওই কাজটা, ওই যে 1 মাইল ধরে পথ হাঁটা, ওই কাজটা কী হলো? ফলপ্রাপ্তি ঘটে গেল। ওটা কি হলো? ওটা অতীতকাল হয়ে গেল। এইখানে একটা জিনিস দেখবে তোমরা সব সময়, এই যে পঠতি, এই যে অপঠতটা কিসে হয়? যারা তোমরা ধাতুরূপ পড়ছো না তারা কিন্তু ধাতুরূপ পড়তে শুরু করে দাও। কি বলেছি? পট শব্দের কিন্তু লং ফর্মটা যেটা হয়, লং যে রূপটা হয়, সেই লংয়ের কিন্তু তি, পট শব্দের পট ধাতুর লং ফর্মে তি, মানে প্রথম একবচন, তি বলবো না, একবচন দিয়ে কি হবে? অপঠোত, মানে কাজটি কমপ্লিট হয়ে গেছে। এটা অতীতকাল বোঝায়, লংয়ে কিন্তু অতীতকাল বোঝায়। যে বলেছে রাম 1 মাস ধরে ব্যাকরণ পড়েছিল, কমপ্লিট হয়ে গেছে পড়া, ঠিক আছে? সেই ক্ষেত্রে কিন্তু এখানে মাসেনো এই পদটাতে কি হবে? আমাদের এই পদটাতে কিন্তু তৃতীয়া বিভক্তি হবে। কোন সূত্র অনুসারে হবে? এই যে অপবর্গে তৃতীয়া, এই সূত্র অনুসারে এটাতে হবে, ঠিক আছে? আর আজকের যদি এতটা বুঝে যাও, এটা কিন্তু খুব ইজি, আশা করি কোনো তোমাদের অসুবিধে হয়নি। নেক্সট আমরা পড়ব, এবং এটা আজকের হচ্ছে ক্লাসের লাস্ট তোমাদের সূত্র। কি লাস্ট সূত্রটা? খুবই ছোট, একটা ছোট্ট সুন্দর একটা দেখতে, খুব ছোট্ট এবং সুন্দর দেখতে, একটা একদম ইজির মধ্যে হয়ে যাবে যে সূত্রটা দেখে নাও। হেতু, ব্যাস, হেতু, এইটুকু একটা ছোট্ট পুচকে একটা সূত্র। এই সূত্রটা কিসের সেটা বলবো। সে হেতু, এই সূত্রটা কিন্তু একদম কি বলছে? হেতু অর্থে। হেতু মানে কি? হেতু মানে কারণ। যদি কোনো কিছুর কারণ বোঝায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা কি করব? এই হেতু শব্দটা, মানে হেতু এই সূত্রটা দিয়ে কিন্তু তৃতীয়া বিভক্তি করতে পারবো। একটা উদাহরণ দিই তোমাদেরকে। বলছে যে বিদ্যয়া যশ, বলছে যে যশ অর্থাৎ কীর্তি। যশ মানে জানো তোমরা, যশ মানে কীর্তি, নাম যশ বলে না, নাম যশ কীর্তি। সেটা কিসের জন্য? এই বিদ্যার জন্য, মানে এই বিদ্যার কারণে যশ হয়েছে। বিদ্যা না থাকলে কি হবে না? যশ হবে না, তাই তো? তাই যে কি বললাম যে বিদ্যয়া যশ, বিদ্যার কারণে, বিদ্যা হচ্ছে এখানে হেতু, বিদ্যার কারণেই কিন্তু তার যশটা হয়েছে। বিদ্যা মানে তোমার জ্ঞান অর্জন হবে, তবেই কিন্তু ভবিষ্যৎ তোমার কি হবে? নাম যশ হবে, তোমার খ্যাতিটা লাভ হবে। সেই জন্য তার কারণ কি? বিদ্যা, তাই তো? এরকম কারণ যদি বলে তাহলে আমাদের কিন্তু এখানে অপবর্গে তৃতীয়া হবে। আরেকটা বললাম একটা আরও সহজ একটা উদাহরণ দিই। শোকেন দুঃখম, আমরা দুঃখ হলে তবে কাঁদছি, তার কারণ কি? শোক হচ্ছে, তাই জন্য আমাদের দুঃখ হচ্ছে। তাহলে শোকটা কি? কারণ। কারণ বুঝিয়েছে, তার মানে এখানেও কিন্তু হেতু বুঝিয়েছে, তাই তো? তাহলে হেতু এখানে, তাহলে এই হেতুটা হচ্ছে এই দুঃখের কারণ, মানে দুঃখের হেতু হচ্ছে শোক, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে কি পড়ব? হেতু, এই সূত্র দিয়ে আমরা কিন্তু পড়ব যে হেতু এই সূত্র অনুসারে শোকেন পদে তৃতীয়া বিভক্তি হয়েছে। শোকেন পদে, এটা লিখতে পারে শোকেন পদে হেতু অর্থে, শোকন পদে হেতু অর্থে তৃতীয়া বিভক্তি হয়েছে।
ব্যাস তোমাদের এখানে হচ্ছে আজকের ভিডিও তোমাদের কমপ্লিট করলাম। আর আশা করি যারা যারা আজকের ভিডিও ক্লাসটা দেখে খুব ভালো লেগেছে কমেন্ট নিশ্চয়ই করবে তোমরা, আমি আশা রাখছি যে তোমরা কমেন্ট করবে। আর তোমরা বলো যে তোমাদের ক্লাসটা কেমন লাগছে, কতটা এক্সাইটমেন্ট তোমাদের মধ্যে আছে, কারণ পর কিন্তু আমি তোমাদের কারকের ভিডিও দিচ্ছি। আর আমি জানি কারকের ভিডিও আসলে কিন্তু তোমরা প্রত্যেকে দেখো এবং খুব মনোযোগ সহকারে দেখো এবং খুব প্রত্যেকে কিন্তু এক্সাইটেড থাকো। আমিও কিন্তু ততটাই এক্সাইটেড থাকি যখন আমরা কিন্তু গ্রামারের ভিডিও দিই। যখন গ্রামারের ভিডিও দিই তখন আমি জানি আমার সংস্কৃত যত ভাই বোনরা আছে প্রত্যেকেই একটা থাকে যে এরপরে কি ক্লাস আসবে, এরপরে কি ক্লাস আসবে। তো অবশ্যই তোমাদেরকে দিচ্ছি। আর ইতিমধ্যে আমি আরও বলবো যারা যারা আমার সাথে অনলাইনে যুক্ত হয়ে আছো তাদেরকেও বলছি যে যারা যারা তোমরা মানে দেখছো ফ্রি ক্লাস করো তাদেরকেও বলছি অনলাইনে যুক্ত হয়ে যাও, সেখানে কিন্তু অনেক ফেসিলিটিস পাবে। ইতিমধ্যে এর পরবর্তীতে কিন্তু আমি টেক্সটের তো আমরা অলরেডি কিন্তু প্রোভাইড করতে শুরু করে দিয়েছি নোটস, বাট এরপরে গ্রামারের নোটস পর্যন্ত তোমাদের দিয়ে দেবো। আর কি চাইছো, গ্রামারের নোটসও নিয়ে নাও এবং পড়াশুনো শুরু করে দাও। এর থেকে আর দেরি করো না, পড়াশুনো শুরু করে দাও এবং খুব ভালো করে প্রত্যেকটা সূত্র লিখবে, প্রত্যেকটা সূত্র কিন্তু বুঝবে। এবং হ্যাঁ অবশ্যই প্রত্যেককে আমি একটা কথাই বলবো যে এই সূত্রগুলো তোমাদের জন্য একদম নতুন, তোমরা নতুন শিখছো, তাই তোমাদের প্রত্যেকে একটাই জিনিস বলবো যে সূত্রগুলো লিখে লিখে প্র্যাকটিস করো। লিখে লিখে যদি প্র্যাকটিস করো তাহলে সূত্রগুলো একদিন কিন্তু দাঁড়িয়ে যাবে। আমাদের ভিডিও শেষ হতে হতে এবং তোমাদের কিন্তু এই পরীক্ষা শেষ হতে হতে তোমরা কিন্তু যদি প্র্যাকটিস করতে থাকো তাহলে কিন্তু তোমরা পেরে যাবে। তাই জন্য বলছি আমাদের সাথে যুক্ত হয়ে যাও। আর হ্যাঁ আমাদের কমেন্ট করো কেমন লাগছে ভিডিওটা, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, ভালো লাগলে লাইক করে দিও এবং শেয়ার করে দিও। চলো টাটা।